আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ্যা কবিতাটা শুনেছিলাম। তো ওখানে গায়, মোল্লা মৌলবীর কাছে বেশ্যা রাতে গেলে হয় রাতের রানী, কিন্তু সকালে যখন মরে যায় তখন ওই মৃতদেহটাই তাদের কাছে বোঝা হয়ে যায়, ধিক্কারের পাত্র হয়ে যায়। যাই হোক, যে কথা বললাম যে ডিএমপি প্রধানকে অর্থাৎ মল্লিককে মানে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে অপসারণ করা হয়েছে। কারণ হলো কি, যে মেঘলা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি আইনি প্রক্রিয়া ছিল না, সেটি সঠিক প্রক্রিয়া ছিল না। তা ডিএমপি কমিশনার উনি এত পড়াশোনা করে, ডিএমপি সাহেব উনি এত পড়াশোনা করেছেন, মল্লিক সাহেব এটার উপর রিসার্চ করা, তাই উনি হঠাৎ করে কেন এরকম দাপটি বা দেখাতে গেলেন বা এই ধরনের কেনই কাজ করতে গেলেন। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো সৌদি আরবের মানে রাষ্ট্রদূতকে বাঁচানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। সংবিধান বলেন সকল কিছুর ঊর্ধ্বে সৌদি আরবের রাষ্ট্রদূতকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ সৌদি আরবের রাষ্ট্রদূতের যে চরিত্র খারাপ, সে যে মেঘলা আলমকে ইউজ করেছে সেটা বা মেঘলা আলম মনে করেন তাকে হানি ট্র্যাপে ফেললো। তা কীভাবে ফেললো? মেঘলা আলমের বাবা বলছে তার সাথে বেশ অনেক দিন ধরে রিলেশন, তাকে গোপনে বাগদান হয়েছে। যখন জানতে পেরেছে তার আর একটা স্ত্রী আছে, তখন সে তাকে আর বিয়ে করতে রাজি হয় নাই। তখন আর কি হয়তো বা টাকা দাবিও করতে পারে, কোনো সমস্যা নাই, টাকা তো দাবি করবে, কারণ সৌদি আরবের ওদের যে চরিত্র খারাপ সেটা তো সকলেই জানে। কারণ আপনারা হানি ট্র্যাপের কথা বলছেন, তো এই হানি ট্র্যাপে পড়লো কেন? সে সৌদি আরবের বাদশাহ, তার ইসলামিক নলেজ থাকে, আর মেঘলা আলমের চাল চলন চলাফেরা এটা তো পাশ্চাত্য কালচার। তার সাথে সৌদি রাষ্ট্রদূতের এত মাখামাখি কেন? এটা তো একবারও বলে না বাংলাদেশের কোনো প্রশাসন। এবং মেঘলা আলমের বিরুদ্ধে যেসব এলিগেশনের কথা বলা হয়েছে প্রথম থেকে আজ পর্যন্ত, কোনো কোনো অভিযোগই মানে আপনার ধপে টেকে না। অর্থাৎ দেখা গেল সর্বসাকুল্যে মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, তার সম্পর্কে যা কিছু করা হচ্ছে সব কিছু কিন্তু মানে বানোয়াট মনে হচ্ছে। বা এগুলো আমাদের আইন উপদেষ্টা বলতেছে তার বিরুদ্ধে, এখন ওর কাছে অর্থাৎ আপনার সৌদি রাষ্ট্রদূতের কাছে যদি কত মিলিয়ন ডলার সে দাবি করে থাকে, তাহলে সে মামলা করতো। সে তো মামলা করি নাই, মামলা না করে চলে গেল কেন? সে যদি নিষ্পাপ নিষ্কলঙ্ক, সৌদি রাষ্ট্রদূত যদি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে থাকে তাহলে সে মামলা করতো, সেটা করে নাই কেন? এবং মেঘনা আলম তো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ারও কোনো প্রসেস বা প্রক্রিয়া করি নাই, তাহলে মেঘনা আলমকে কেন এভাবে রাতের দরজা ভেঙে ওখান থেকে নিয়ে আসা হলো? এবং আবার কেউ কেউ বলছে যে চেষ্টা করেছিল যে তার সাথে কম্প্রোমাইজ করতে, সে যখন কম্প্রোমাইজ করতে রাজি হয়নি তখন সেরকম। তার মানে ওই যে মেঘনা আলম যখন এই ফেসবুকে স্ট্যাটাস দিল, ফেসবুকে তার সাথে যে বা সৌদি রাষ্ট্রদূতদের যে বিভিন্ন কথোপকথন হয়েছিল সেগুলো নিয়ে যখন প্রচার করলো, তখনই সরকার বিপদে পড়ে গেল। যে এমনি সৌদি আরব ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরে সেখানে হজে যেতে হয়, তারা অনেক অনুদান দেয়, তারা সাহায্য সহযোগিতা করে। এজন্য বাংলাদেশের একটা মেয়েকে তার কাছে রাতের রানী হিসাবে কিছুদিন থাকলেও সমস্যা ছিল না। কারণ কবি নজরুলের কথা, যে তখন যতদিন তাকে বিয়ে করতে রাজি ছিল, তার সাথে উঠা বসা করেছে, চলাফেরা করেছে, তার সাথে বাসায় আসা যাওয়া করেছে, ততদিন কোনো সমস্যা ছিল না, তখন রাতের রানী ছিল। যখনই মানে সেটা অস্বীকার করলো তখন সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। অর্থাৎ তারপরে ডক্টর আসিফ নজরুল বলছে যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। তাহলে এখনও অভিযোগ থাকলে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করতো, অভিযোগ থাকলে রাষ্ট্রপক্ষ তাকে মামলা করে তারপরে গ্রেপ্তার করতো। তারপরে সে যখন বলছে যে আমি আমার লয়ারকে নিয়ে যাব, তখন তো সে মানে লয়ারের জন্য অপেক্ষা করতে পারতো। সে তো বড়দের কী করতো, পালাইতো। তো কোন দেশ থেকে পালাইতো? এ দেশ থেকে পালাইতে হলে তো বিমানে উঠতে হতো। তা বিমানে কীভাবে উঠতো? সরকার যদি এটাকে অ্যালার্ট করে দিত। এই সব কিছু মিলায় সরকার যে সৌদি রাষ্ট্রদূতের কুকর্মকে, সৌদি রাষ্ট্রদূতের অপকর্মকে ঢাকার জন্য, সৌদির সাথে রিলেশন ঠিক রাখার জন্য বাংলাদেশের একটি মেয়েকে এরকম ডিটেনশন দিয়ে দিল। সে আইন থাকুক আর না থাকুক, বা যে আইনের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বৈরাচার বলে মানুষ, সেই আইনই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োগ করলো সরকার। এখানে কিছু বলার থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।